আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মণিপুর স্কুল উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক নিবেদিত প্রতিদিনের শ্রেণীভিত্তিক কার্যক্রম আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। আজ আমাদের পাঠের বিষয় বৃত্ত অষ্টম অধ্যায়, নবম ও দশম শ্রেণীর বৃত্ত অষ্টম অধ্যায়। আসো আমরা জেনে নিই এই পাঠ শেষে আমরা কি শিখব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ ব্যাখ্যা করতে পারবে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে এবং বিভিন্ন সমস্যা সমাধানে উপপাদ্যগুলো ব্যবহার করতে পারবে। আসো আমরা জেনে নিই বৃত্তস্থ চাপ, বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কী, এই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। বৃত্তচাপ শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা পরিধির মধ্যে তিনটি বিন্দু নিলাম, এখানে এ বিন্দু আর একটি বি বিন্দু, আর এখানে নিলাম আর বিন্দু। আমরা যদি এ এবং বি বিন্দু দুটি বিন্দু বিবেচনা করি তাহলে এ এবং বি বিন্দু এই বৃত্তের পরিধির যতটুকু অংশ কর্তন করবে সেই অংশটুকুকে আমরা কি বলবো, বৃত্তচাপ বলি। সিমিলারলি আমরা যদি এখানে এ আর বি এই তিনটি বিন্দু বৃত্তের যে অংশটুকু কর্তন করলো, পরিধির যে অংশটুকু কর্তন করলো, সে অংশটুকু আমরা কি বলবি, বৃত্তচাপ বলি। এখানে দুটি বৃত্তচাপ উৎপন্ন হয়েছে, একটি এ বি আর একটা হলো এ আর বি। এখানে এ বি বৃত্তচাপটি এ আর বি বৃত্তচাপের তুলনায় ছোট, সেহেতু এই ছোট বৃত্তচাপটিকে আমরা বলে থাকি উপচাপ এবং বড় বৃত্তচাপ যেটি সেটিকে আমরা বলে থাকি অধিচাপ। আসো আমরা জেনে নিই বৃত্তস্থ কোণ কী। বৃত্তস্থ কোণ খেয়াল করে দেখো, বৃত্তের দুটি যে পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে যে দুটির অন্তর্ভুক্ত কোণকে আমরা কি বলবো, বৃত্তস্থ কোণ বলবো। খেয়াল করে দেখো, এখানে বৃত্তের দুটি যে, একটি যে এসি আর একটি যে বিসি, এই যে দুটি বৃত্তের সি বিন্দুতে ছেদ করেছে, এই সি বিন্দুতে এই উৎপন্ন কোণটি কি, বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। দেখো চিত্রে লেখা আছে যে চিত্রে কোণ এসিবি একটি বৃত্তস্থ কোণ। আসো আমরা কেন্দ্রস্থ কোণ কি জেনে নিই। কেন্দ্রস্থ কোণ একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয় এবং কোণটি যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর দণ্ডায়মান বলা হয়। তোমরা খেয়াল করে দেখো এই চিত্রে যে এই কোণটি বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে উৎপন্ন হয়েছে, তাই এই এ ও বি কোণটিকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি এবং এই কোণটি এই বৃত্তচাপের সাপেক্ষে, এই বৃত্তচাপের এ বিন্দু এবং বি বিন্দু এই দুটি বিন্দু কেন্দ্রের সাথে যুক্ত হয়ে এই কোণটি উৎপন্ন করেছে। তাহলে এই যে চাপটি আমরা এবি চাপ বা এই এপিবি চাপ, এই এপিবি চাপের উপর এই কোণটি দণ্ডায়মান আমরা বলবো যে এই কেন্দ্রস্থ কোণটি এওবি কেন্দ্রস্থ কোণটি কি, এপিবি চাপের উপর দণ্ডায়মান। এবার আসো আমরা জানবো স্পর্শক সংক্রান্ত। স্পর্শক কি, স্পর্শক জেনে নিই। দেখো শিক্ষার্থীরা, একটি সরল রেখা ও একটি বৃত্তের মধ্যে যদি কেবল মাত্র একটি সাধারণ বিন্দু থাকে, একটি সরল রেখা এবং একটি বৃত্তের মধ্যে যদি কেবলমাত্র একটি সাধারণ বিন্দু থাকে, তখন ওই সরল রেখাটিকে আমরা কি বলবো, বৃত্তটি স্পর্শক বলা হবে। এই চিত্রে তোমরা খেয়াল করে দেখো, সি বিন্দুটি এই বৃত্তের এবং এই এবি রেখার একটি সাধারণ বিন্দু, তাই এই এবি রেখাটিকে আমরা ওই বৃত্তের কি বলবো, স্পর্শক বলবো। এবং কোন বিন্দুতে স্পর্শক, সেই স্পর্শকটি হবে সি বিন্দুতে, বৃত্তটির সি বিন্দুতে স্পর্শক। যেই বিন্দুটি সাধারণ বিন্দু ওই বিন্দুতে রেখাটি স্পর্শক হবে। আসো আমরা জানি ছেদক কি। একটি সরল রেখা ও একটি বৃত্ত মধ্যে যদি দুটি সাধারণ বিন্দু থাকে, একটি সরল রেখা এবং একটি বৃত্তের মধ্যে যদি দুটি সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সরল রেখাটিকে আমরা বৃত্তের কি বলবো, ছেদক বলবো। তোমরা খেয়াল করে দেখো এই চিত্রে খেয়াল করে দেখো,
এই যে বৃত্তটি, এই সরল রেখাটি বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে, একটি এ বিন্দু আর একটি কি বি বিন্দু। যেহেতু এই বৃত্ত এবং এই সরল রেখার দুটি সাধারণ বিন্দু, একটি বিন্দু কি এ আর একটি বিন্দু বি, তাই সেই কারণে আমরা এই এ বি রেখাকে আমরা এই বৃত্তটির ছেদক বলবো। তার মানে স্পর্শক এবং ছেদকের মধ্যে একটু পার্থক্য দেখতে পারলে শিক্ষার্থীরা, তোমরা অনেকেই দেখা যায় যে পরীক্ষায় স্পর্শক এবং ছেদক কথাগুলো ভুল করো, স্পর্শকের জায়গায় ছেদক বা অনেক সময় ছেদকের জায়গায় স্পর্শক লিখে দেবো। অ্যাকচুয়ালি এটার ব্যাপারে সম্যক ধারণা না থাকলে ভুলগুলো হয়ে থাকে। আমরা জানি, আমরা দেখতে পারলাম যে স্পর্শক কেবলমাত্র একটি বিন্দুতেই স্পর্শ করে, তার মানে স্পর্শক এবং বৃত্তের মধ্যে কি থাকবে, একটি সাধারণ বিন্দু থাকবে। আর যদি ছেদক হয় তাহলে বৃত্ত ওই রেখার মধ্যে দুটি সাধারণ বিন্দু থাকবে। সাধারণ স্পর্শক কি আমরা একটু জেনে নেই। দেখো, সাধারণ স্পর্শক যদি কোনো রেখা একাধিক বৃত্তের স্পর্শক হয়, দুটি বৃত্ত এখানে চিত্রে আঁকা আছে, দেখো এই রেখাটি এই দুটি বৃত্তের স্পর্শক, সেই কারণে এই স্পর্শকটিকে আমরা কি বলি, সাধারণ স্পর্শক। কোনো রেখা যখন একাধিক বৃত্তের স্পর্শক হবে তাহলে ওই রেখাটিকে আমরা কী বলবো, ওই বৃত্তগুলোর সাধারণ স্পর্শক বলা হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্ত দুটি বৃত্তেরই একটি স্পর্শক, এখানে এবি স্পর্শকটি কি এই বৃত্তের জন্য আবার এই বৃত্তের জন্য, সেই কারণে এবিকে আমরা কি বলবো, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলবো। সিমিলারলি আবার দেখো এখানেও সেম কেস, এই যে এবি রেখাটি এই বৃত্ত এবং এই বৃত্ত উভয় বৃত্তের স্পর্শক, তাই এই দুটিকে আমরা কি বলি, সাধারণ স্পর্শক বলি। এই দুটি সাধারণ স্পর্শকের জন্য দেখো আমি দুটি চিত্র এঁকেছি। প্রথম চিত্রটি দিয়ে দেখা যাচ্ছে যে এই স্পর্শকের একই পাশে বৃত্ত দুটির কেন্দ্র অবস্থিত, এই স্পর্শকটির একই পাশে বৃত্ত দুটির কেন্দ্র অবস্থিত। যদি স্পর্শকের একই পাশে বৃত্তগুলোর কেন্দ্র অবস্থিত হয় তাহলে সেই স্পর্শকটিকে আমরা বলবো কি, সাধারণ স্পর্শক। আর যদি এমন হয় যে স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটির কেন্দ্র অবস্থান করে তাহলে আমরা সেই স্পর্শকটি বলবো তির্যক স্পর্শক। তার মানে তোমরা এখান থেকে স্পষ্টই বুঝতে পারছো যে এই স্পর্শকটি হলো সরল সাধারণ স্পর্শক আর এই স্পর্শকটি কি, তির্যক স্পর্শক। যেহেতু এই বৃত্ত দুটির কেন্দ্র দেখো এই এবি রেখার বিপরীত পাশে অবস্থিত, আর এই চিত্রে কেন্দ্র দুটি এবি রেখার একই পাশে অবস্থিত, এবি স্পর্শকের একই পাশে অবস্থিত। এবার আমরা জানব বৃত্তের স্পর্শকগুলো কত ধরনের হতে পারে, কয়টি স্পর্শক আমরা বৃত্তের মধ্যে, দুটি বৃত্তের মধ্যে এরকম কয়টি স্পর্শক আমরা আঁকতে পারি। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে, এখানে এ কেন্দ্র এবং বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, তোমরা খেয়াল করে দেখো বৃত্ত দুটি পরস্পরকে কি স্পর্শ করে নাই। যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ না করে তাহলে ওই বৃত্ত দুটিতে আমরা চারটি স্পর্শক আঁকতে পারবো। তোমরা চিত্রে স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে এই স্পর্শকটি সরল সাধারণ স্পর্শক, এই স্পর্শকটি সরল সাধারণ স্পর্শক, এই স্পর্শকটি তির্যক স্পর্শক, এই স্পর্শকটি তির্যক স্পর্শক। দ্যাট মিন্স এখান থেকে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে দুটি সরল সাধারণ স্পর্শক এবং দুটি তির্যক স্পর্শক অঙ্কন করা যায়। তার মানে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে তাহলে তাদের মধ্যে চারটি স্পর্শক অঙ্কন করা যাবে। এবার আসো আমরা দেখি যে বৃত্ত দুটি যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, যদি স্পর্শ করে তাহলে তাদের ক্ষেত্রে কতগুলি স্পর্শক আঁকতে পারবো। শিক্ষার্থীরা দেখো, যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বাহিরের দিক দিয়ে স্পর্শ করে, তোমরা খেয়াল করে দেখো এই বৃত্ত দুটি পরস্পরকে বাহিরের দিকে স্পর্শ করেছে, ঠিক আছে, এ কেন্দ্র এবং বি কেন্দ্র বৃত্ত দুটি বাহিরের দিকে স্পর্শ করেছে। এখানে দেখো আমরা তিনটা স্পর্শক আঁকতে পেরেছি। একটি হলো এই সরল স্পর্শক, দেখো এই দুটা সরল স্পর্শক, আরেকটি সাধারণ স্পর্শক আমরা অঙ্কন করেছি, যে স্পর্শ বিন্দু যেটা যে বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা হয়েছে, তাছাড়া আরও দুটি সরল সাধারণ স্পর্শক আছে। দেখো তার মানে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে আমরা তিনটি স্পর্শক আঁকতে পারি, সাধারণ স্পর্শক আঁকা যায়, তিনটি সাধারণ স্পর্শক আঁকা যায়। এবার আসো, যদি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করলে আমরা কয়টি আঁকতে পারবো, স্পর্শক আঁকতে পারবো। খেয়াল করে দেখো এখানে দুটি বৃত্ত, এটা বড় বৃত্ত, এটি ছোট বৃত্ত, ক্ষুদ্রতর এবং বৃহত্তর বৃত্ত, দুটি বৃত্তই দেখো পরস্পরকে বি বিন্দুতে স্পর্শ করেছে।
বৃহত্তর বৃত্তের অভ্যন্তরে ক্ষুদ্র যদি অন্তঃস্পর্শ হয় সেই ক্ষেত্রে একটি বৃত্ত আরেকটি বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে, একটি বৃত্ত আরেকটি বৃত্তের কি অভ্যন্তরে অবস্থান করবে এবং তাদের একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে। ওই বৃত্ত দুটির মধ্যে একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে। যেমন এই বৃহত্তর বৃত্ত এবং ক্ষুদ্রতর বৃত্ত দুটির একটি সাধারণ বিন্দু, সেটা বি বিন্দু, এবং এই বি বিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক আঁকি সেই স্পর্শকটিকে বলা হবে কি সাধারণ স্পর্শক। তার মানে দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে আমরা ওই দুটি বৃত্তের মধ্যে কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক আঁকতে পারি। তোমরা স্পষ্টত এই চিত্রটির মাধ্যমে দেখতে পাচ্ছ। এবার আসো শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই অধ্যায় সম্পর্কিত কিছু উপপাদ্য এবং অনুশীলনী কিছু এক্সট্রা নিয়ে আলোচনা করি। আমি যে এক্সট্রাটি নিয়ে উপপাদ্যটি নিয়ে এখন আলোচনা করছি সেটি তোমাদের বইয়ের একটি উপপাদ্য, 20 নম্বর উপপাদ্যটি বইয়ের, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, পরীক্ষায় প্রায় উপপাদ্যটি এসে থাকে। তাছাড়া উপপাদ্যটির ব্যবহার ব্যাপক। বিভিন্ন অধ্যায়ে আমরা যখন উপপাদ্যগুলো প্রমাণ করতে চাই অন্যান্য উপপাদ্যটির প্রচুর ব্যবহার, এবং আমরা কোনো এক্সট্রাগুলো অনুশীলনের যে উপপাদ্যগুলো আছে এক্সট্রাগুলো প্রমাণ করতে যাই সেখানেও এই উপপাদ্যটির ব্যবহার প্রচুর। আসো আমরা দেখি উপপাদ্যটির প্রমাণ। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত আর তার উপচাপ বিসি, বিসির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। খেয়াল করে দেখো, এটা একটা বৃত্ত, এখানে এই উপচাপ এই বিসি উপচাপ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এই বিএসি আর কেন্দ্রস্থ কোণ কি বিওসি। আমরা প্রমাণ করব যে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা খেয়াল করে দেখো, এই কেন্দ্রস্থ কোণ বিওসি এটা কোণ বিএসি এর দ্বিগুণ, সেটা আমরা প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণটি কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আসো দেখি প্রমাণটি আমরা। তো আমরা প্রমাণের জন্য অঙ্কন কিছু প্রমাণ করার জন্য যখন প্রমাণের জন্য অতিরিক্ত কিছু অঙ্কন করতে হয়, আমাদের বিশেষ নির্বাচন ব্যতি রেখে বিশেষ নির্বাচন ছাড়া যদি প্রমাণের ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে আমাদের অতিরিক্ত কিছু অঙ্কন করতে হয় প্রমাণের সুবিধার জন্য, তখন সেই অংশটুকু আমরা অঙ্কনে লিপিবদ্ধ করি। তোমরা আগের অংশে দেখতে পেয়েছো এডি রেখাংশটি ছিল না, এডি রশ্মিটি ছিল না, আমরা এখানে একটি এডি রশ্মি অঙ্কন করে নিয়েছি। অঙ্কনে দেখো এডি কেন্দ্রগামী নয়, যেহেতু এসি কেন্দ্রগামী নয় তাই এ বিন্দুগামী একটি রেখাংশ বা রশ্মি আমরা এডি অঙ্কন করে নিলাম। প্রমাণ খেয়াল করো, এই যে এডি রশ্মিটা আঁকার ফলে এখানে দেখো এ ও বি এবং এ ও সি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে একটি উপপাদ্য ব্যবহার করব। খেয়াল করে দেখো, আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই যে ত্রিভুজটি এ ও বি, খেয়াল করে দেখো এই এ ও বি ত্রিভুজের এই যে এডি রেখাংশটি বর্ধিত করা, এওটি বর্ধিত করার কারণে এই বিন্দুতে এই অংশে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটি এই ত্রিভুজের বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটি তার অন্তঃস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। দ্যাট মিন্স এই কোণটি এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। এই কথাটি এখানে বলা হয়েছে যে কোণ বিওডি সমান কোণ বিএও প্লাস কোণ এ বিও, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আবার খেয়াল করে দেখো যে এই ত্রিভুজে এ ও এবং বিও পরস্পর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে দুটি সমান। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হয়। দ্যাট মিন্স সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান হয়, বা সমান সমান ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, সেভাবে আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে ও এর সমান সমান ও বি, তাহলে ও এর বিপরীত কোণ এটি এবং ও বি এর বিপরীত কোণ এ বিও। এখানে শিক্ষার্থীরা দেখো এই বিপরীত কোণ অনেকে হয়তো কোণগুলো লিখতেও গিয়ে অনেকে ভুল করো, সেই কারণে কোণগুলো লেখার বিশেষ কোনো পদ্ধতিতে বা কোনো বুদ্ধি যদি ব্যবহার করো তাহলে দেখতে পাবে কোণগুলো তোমরা সহজেই লিখতে পারবে। খেয়াল করে দেখো এই ত্রিভুজটিকে এ ও বি ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা ও এ বাহু এবং ও বি বাহু সমান দেখিয়েছি। তো এই খেয়াল করে দেখো ওই ও এ বাহু লিখাতে আমি এই ত্রিভুজের তিনটি বিন্দু ব্যবহার করছি, কোনটা ও বিন্দু এবং এ বিন্দু। এখানে
ব্যবহৃত হয় না কোন বিন্দুটি, বি বিন্দুটি। আমরা এই বি বিন্দুটি যদি এই দুটির অংশের মাঝখানে আমরা সেট করে দিই তাহলে দেখবে এটার বিপরীত কোণটি চলে আসবে। দ্যাট মিন্স কোন ও এ বি বা বি এ ও। সিমিলারলি আমরা এখানেও দেখো ও বি দেওয়া আছে, এখানে অ্যাবসেন্ট বিন্দু কোনটি, এ বিন্দুটি নেই, দেখো এই ত্রিভুজের এ বিন্দুটি নেই। আমরা যদি এ বিন্দুটি এখানে মাঝখানে বসিয়ে দিই তাহলে তার বিপরীত কোণটি পেয়ে যাব ও এ বি অথবা ও বি এ। তাহলে এই ও বি এর বিপরীত কোণ হলো বিএও আর ও এর বিপরীত কোণ এখানে এ বিও। এ বিও এখানে ও এ বাহুর বিপরীত কোণ এ বিও এবং ও বি বাহুর বিপরীত কোণ বিএও। শিক্ষার্থীরা তোমরা এটা বরাবরই লিখে নিও, এটা এই পাশে এবং এটা যদি এই পাশে লিখো তাহলে জিনিসটি সুন্দর হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো খেয়াল করে দেখো আমরা উপরের অংশে কি পাইলাম, কোণ বিওডি সমান এই দুটি কোণ সমান। এখন আমরা এই অংশে দেখো বিএও সমান সমান কি এ বিও, তাহলে এই এ বিও এর পরিবর্তে যদি আমরা বিএও প্রতিস্থাপন করি এখানে তাহলে কি দাঁড়ায় দেখো বিএও, আর এই কোণের মান হিসাবে আমরা যদি এই কোণের মানটি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়ালো বিএও প্লাস কোণ বিএও, তার মানে 2 কোণ বিএও। তার মানে এই অংশে আমরা কি দেখতে পাইলাম, এই যে অংশটি এই যে এডি রেখাংশ দ্বারা আমরা দুটি অংশে বিভক্ত করলাম, এখানে একটা ত্রিভুজ এওবি আর একটি ত্রিভুজ এওসি। এই এওবি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে রিলেশনটি পাইলাম যে এই বিওডি কোণটি বিএও এই কোণের কি দ্বিগুণ, আমরা এই অংশটি সিমিলারলি আমরা ওই পার্টেও যদি একইভাবে একই প্রক্রিয়াটি চালনা করি তাহলে এখানে যে বহিস্থ কোণটি আছে এই বহিস্থ কোণটির মধ্যে এই কোণটির সিমিলার একটি সম্পর্ক পাবো। কি পাবো, কোণ সিওডি সমান 2 কোণ সিএডি। একইভাবে কোণ সিওডি সমান 2 কোণ সিএডি, এই রিলেশনটি পাবো। আমরা এখন এই দুটি সমীকরণ যদি যোগ করে দিই, বিওডি এবং সিওডি যোগ করে দিই তাহলে কি আসে দেখো 2 কোণ বিএও 2 কোণ সিএও যোগ হবে ডান পাশে, যোগ করলাম। এখন আমরা এখান থেকে খেয়াল করে দেখো 2 কোণ বিএও এবং 2 কোণ সিও এই দুটা যদি এই বিওডি এবং বিও দেখো এই বিওডি এবং সিওডি এই দুটি কোণ যদি আমরা এখানে যোগ করি তাহলে কি আসবে কোণ বিওসি। আর এই অংশে এই অংশ দুটো যদি যোগ করি আমরা 2 কমন নিয়ে গেলাম, 2 কমন নিয়ে আমরা যদি এই অংশটুকু এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তাহলে সম্পূর্ণ কোণটি পাবো কোণ বিএসি পাবো। তার মানে 2 কমন নিয়ে এই 2টি কমন নিয়ে আমরা তার পরিবর্তে লিখে দিলাম কি 2 কোণ বিএসি। আসি শিক্ষার্থীরা আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আলোচনা করি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে আমরা জানবো যে অন্তর্লিখিত চতুর্ভুজটিকে এটা একটু জানি শিক্ষার্থীরা। অন্তর্লিখিত চতুর্ভুজ হলো কোনো চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যদি বৃত্তের উপর অবস্থান করে বা কোনো চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত গমন করে তাহলে ওই চতুর্ভুজটিকে আমরা কি বলি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলি বা বৃত্তস্থ চতুর্ভুজ বলি। খেয়াল করে দেখো এই চিত্রে এবিসিডি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজটির 4টি শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটি গমন করেছে, তাই এই বৃত্তটিকে আমরা কি বলবো, অন্তর্লিখিত চতুর্ভুজ। চতুর্ভুজটিকে বলবো অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের উপপাদ্যটি কি আছে, এরকম বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কোনো চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় তার ক্ষেত্রে তার এই বিপরীত কোণগুলোর সমষ্টি, এই বি কোণ এবং ডি কোণের সমষ্টি 2 সমকোণ, এ কোণ এবং সি কোণ এই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ, সেটা আমরা প্রমাণ করব। আসো শিক্ষার্থীরা দেখি কি লেখা আছে। তো এবিসিডি অন্তর্লিখিত হয়েছে, প্রমাণ করতে হবে যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এবিসি দ্যাট মিনস এই বি কোণ এবং ডি কোণ 2 সমকোণ, আর কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। আমরা এখানে প্রমাণের জন্য অতিরিক্ত কিছু অংশ আসলে সেটাকে আমরা অঙ্কন বলি। খেয়াল করে দেখো আগের চিত্রে আমাদের কিন্তু এই অঙ্কন অংশটুকু ছিল না। দেখো এখন আমরা এই এ কমা ও এবং ও কমা সি যোগ করে নিব, সেটা প্রমাণের জন্য এই অংশটুকু লাগবে, তাই আমরা দিয়ে দিলাম ও কমা এবং ও কমা সি যোগ করি। প্রমাণের অংশ আসো, আমরা ইমিডিয়েট আগে যেই উপপাদ্যটি প্রমাণ করেছি সেই উপপাদ্যটি এখানে ব্যবহার করা হবে এই উপপাদ্যটি প্রমাণে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খেয়াল করে দেখো এই বৃত্তের আমাদের এডিসি এটি একটি চাপ আর এবিসি এটা আরেকটি চাপ।
এডিসি চাপটি ছোট, তাই এই চাপটিকে আমরা বলি উপচাপ। আর এখানে এবিসি যে চাপটি, এই চাপটি বড়, তাই এই চাপটিকে আমরা কী বলি অধিচাপ। এই উপচাপ এডিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি এওসি এবং বৃত্তস্থ কোণ হলো এবিসি। তো আমরা ইমিডিয়েট উপপাদ্যটিতে জেনেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো সেই উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি কোণ এওসি সমান 2 কোণ এবিসি, এওসি সমান 2 কোণ এবিসি। সিমিলারলি খেয়াল করে দেখো, আবার এই যে অধিচাপ এবিসি, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এই অংশটুকু দেখো। এখানে কেন্দ্রস্থ কোণগুলো কোনো চাপের কেন্দ্রস্থ কোণ সবসময় মনে রাখবে ওই চাপের সম্মুখে থাকবে, আর তার বৃত্তস্থ কোণগুলো ওই চাপের বিপরীত পাশে অবস্থান করবে। যেমন দেখো, আমরা যখন এই এডিসি চাপটি নিলাম, তার বৃত্তস্থ কোণটি ছিল তার অপোজিট পাশে। দেখো এই চাপটা যেই পাশে আছে তার ঠিক বিপরীত পাশে তার বৃত্তস্থ কোণটি। আবার খেয়াল করে দেখো, এই চাপটি যেদিকে আছে তার ঠিক বিপরীত পাশে থাকবে তার বৃত্তস্থ কোণ। দ্যাট মিন্স এই এবিসি চাপের বৃত্তস্থ কোণ কী হবে আমাদের এই এডিসি, আর কেন্দ্রস্থ কোণ থাকবে ওই চাপের সম্মুখে। যেমন এই যে চাপটি এডিসি, তার সম্মুখে আছে এওসি কোণ। আবার এই যে চাপটি, তার সম্মুখে আছে কি আমাদের এই কোণটি এওসি। এখন দেখো, আমাদের এই এওসি কোণ এবং এই এওসি কোণ, দুটি কোণের নামকরণ কিন্তু একই। আমরা যদি দুটি কোণই এওসি দিয়ে লিখি, তাহলে আমরা কিভাবে বুঝবো কোন কোণটিকে মিন করেছি? সেই ক্ষেত্রে আমরা এই অংশটিকে, এই কোণটিকে আমরা কি বলবো প্রবৃত্ত কোণ। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই দিকে সোজা সরল রেখাটি টানি, তাহলে এইটা এক সরল কোণ হয়, আর এই সম্পূর্ণ কোণটি এক সরল কোণের চেয়ে একটু অধিক। আমরা জানি এক সরল কোণ অপেক্ষা বড়, কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি প্রবৃদ্ধ কোণ বলি। 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট কোণকে আমরা কি বলি প্রবৃদ্ধ কোণ বলি। সেই কারণে আমরা যদি এই অংশে প্রবৃদ্ধ কথাটি লিখে দিই, এই অংশে যদি প্রবৃদ্ধ কথাটি লিখে দিই, তাহলে আমাদের বুঝতে কি সুবিধা হবে যে আমরা এওসি বলতে, প্রবৃদ্ধ কোণ এওসি বলতে এই অংশটিকে বুঝিয়েছি, আর নর্মালি কোণ এওসি বলতে এই অংশটুকুকে বুঝিয়েছি। তাই আমরা প্রবৃদ্ধ শব্দটি এখানে ব্যবহার করব। তো সেই কথাটি এখানে লেখা হয়েছে, দেখো, একই চাপ এবিসির দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 বৃত্তস্থ কোণ এডিসি। আচ্ছা, এখন আমরা এই যে দুটি ইকুয়েশন পাইলাম, দুটি ইকুয়েশন যোগ করে দিলাম। এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি যোগ করলে 2 কমন নিয়ে নিলাম, দুইটার মধ্যে 2 ছিল, কোণ এবিসি প্লাস কোণ এডিসি। খেয়াল করে দেখো, এই এওসি প্লাস কোণ এওসি, এই যে কোণটা তোমরা খেয়াল করে দেখো যে এই কোণ আর এখানের যে এই অংশের কোণটি, এই দুটি কোণ পুরো সার্কেলটা ঘুরছে কিনা খেয়াল করে দেখো, সম্পূর্ণ সার্কেল উৎপন্ন হচ্ছে। এই দুটি কোণ যোগ করলে বৃত্ত উৎপন্ন হচ্ছে আমাদের। তাহলে আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তার মানে 4 সমকোণ। তাহলে আমরা কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি, এটার পরিবর্তে কী লিখতে পারি 4 সমকোণ লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো দেখো, যে এখন এই অংশে যদি আমরা 4 সমকোণ লিখে দিই এটার পরিবর্তে, তাহলে আমরা 2 কোণ এবিসি প্লাস কোণ এডিসির পরিবর্তে 4 সমকোণ আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে জিনিসটি কী দাঁড়াবে 2 সমকোণ। দ্যাট মিন্স আমরা কি পাইলাম যে এই বি কোণ আর এই ডি কোণের যোগফল 2 সমকোণ। একইভাবে সিমিলারলি যদি আমরা এরকমভাবে এই বিও অংশ ডিও অংশ যোগ করে এরকম প্রমাণটি করি, তাহলে দেখা যাবে যে এই কোণ এবং এই কোণের সমষ্টি কী হবে 2 সমকোণ। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ উপপাদ্য। আমরা এবার তোমাদের অষ্টম অধ্যায় অনুশীলনী 8.4-এর একটি এক্সট্রা নিয়ে আলোচনা করছি, 4 নম্বর এক্সট্রাটি খেয়াল করে দেখো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি যে বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে মিলিত হলে প্রমাণ করো যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি ইকুয়াল 2 সমকোণ। তো আমরা চিত্রটি এখানে দেখো, আমাদের এই চিত্রে খেয়াল করে দেখো এ বি এবং সিডি দুটি যে, এই যে দুটি পরস্পর এই বিন্দুতে সেট করেছি। তোমরা খেয়াল করতে পারছো আমি যে দুটি এঁকেছি, যে দুটিকে লম্বভাবে এঁকেছি। কেন? প্রশ্নের মধ্যে স্পষ্ট বলা আছে যে তারা সমকোণে পরস্পর মিলিত হয়েছে, সমকোণে মিলিত হয়েছে, কথাটি স্পষ্ট বলা আছে। সেই কারণে আমরা এই যে দুটি যখন আঁকবো, এই এ বি এবং সিডি যে যখন আঁকবো, তারা কি লম্বভাবে জন্য থাকে সেই দিকে খেয়াল রাখবো। যে বিন্দুতে ওরা মিলিত হলো সেই বিন্দুটির নাম আমি এই বিন্দু দিয়ে দিলাম।
খেয়াল করে দেখো এবার আমাদের যে প্রমাণটি করতে বলেছে প্রমাণের দিকে একটু খেয়াল করো। কোণ এ ও ডি যদি আমি উৎপন্ন করতে চাই তাহলে কি এখানে কোণ নেই, কিন্তু সেই কারণে আমরা কী করবো, এগুলো যোগ করে নিলাম কোণ এ ও ডি। তারপর দেখো ও বি এবং ও সি যোগ করে নিলাম বি ও সি এর জন্য। এ ও ডি কোণের জন্য আমি এ কমা ও যোগ করলাম, ও কমা ডি যোগ করলাম, আবার এটা সি কমা ও এবং বি কমা ও যোগ করে নিলাম। খেয়াল করে দেখো আমরা বিশেষ নেব যে তাই লিখেছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি দুটি যে বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, এ কমা ও, ডি কমা ও, বি কমা ও এবং সি কমা ও আমরা যোগ করে নিলাম। প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি ইকুয়াল 2 সমকোণ। আমরা আগেও বলেছি কোনো কিছু প্রমাণের জন্য যদি অতিরিক্ত কোনো কিছু জিনিসের দরকার হয় সেই অংশটি অঙ্কনে চলে যায়। তার মানে এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে দেখো আমাদের অতিরিক্ত অংশ এই বিডি যোগ করতে হবে, অথবা আমরা যদি এসি যোগ করি তাহলে কি হবে, আমরা এই প্রমাণটি করতে পারবো। তো এই যোগটা নিয়েও তোমাদের শিক্ষার্থী তুমি অনেক সময় ভুল করো, তোমরা বুঝতে পারো না কোন অংশটি যোগ করবে। তোমরা খেয়াল করবে এই যে এখানে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণগুলো আমাদের এখানে আছে, তো এওডি এবং বিওসি। তো কেন্দ্রস্থ যেই কোণগুলো নিয়ে এখানে আলোচনা আছে সেই কোণের চাপের বিন্দুগুলো যোগ করা যাবে না। তার মানে বিসি এবং এডি যোগ করতে পারবো না, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করা যাবে। তার মানে আমরা বিডি যোগ করতে পারবো, এসি যোগ করতে পারবো, দুইটার যে কোনো একটা যোগ করলে হবে। দেখো সিমিলারলি আগের উপপাদ্যের মধ্যে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওডি, বৃত্তস্থ কোণ এবিডি, তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সিমিলারলি আমরা যদি বিসি চাপ নেই, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটি এবং এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এই কোণটি। তোমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ ফাইন্ড আউটে অনেক সময় তোমাদের ঝামেলা হয় শিক্ষার্থীরা। দেখো বৃত্তস্থ কোণের ক্ষেত্রে যেই চাপটি নিচ্ছি এই চাপের বিন্দু দুটি, এই যে বি বিন্দু এবং সি বিন্দু, বৃত্তির কোথায় গিয়ে মিললো আমরা খুঁজে বের করব। দেখো সি থেকে একটি সি রেখা এই সি থেকে ডি বিন্দুতে মিলল, আবার বি থেকে দেখো ডি বিন্দুতে মিলল। এই সি বিন্দু এবং বি বিন্দু থেকে দুটি রেখা যদি বৃত্তের একই বিন্দু থেকে যখন মিলিত হবে তখনই কিন্তু সেটা বৃত্তস্থ কোণ হবে। আমরা সেই সংজ্ঞাটি লেকচারের শুরুতেই তোমাদেরকে বৃত্তচাপের বা বৃত্তস্থ কোণের সংজ্ঞাটি আমি দিয়েছি। খেয়াল করে দেখো বি বিন্দু এবং সি বিন্দু দুটি থেকে দুটি রেখাংশ কোথায় গিয়ে মিলল, ডি বিন্দুতে মিলল, এটা খেয়াল করব। তাহলে এই কোণটি কী হবে, বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ ওই দুটি বিন্দু থেকে কেন্দ্রে যেই কোণটি উৎপন্ন হবে, রেখাংশ মিলিত হয়ে যে কোণ উৎপন্ন হবে সেটিকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, সেই অনুযায়ী আমরা বলতে বিওসি সমান 2 গুণ বিএসি। এবার খেয়াল করে আমরা যদি এই দুটি ইকুয়েশন যোগ করি তাহলে কি 2 আমরা কমন নিয়ে গেলাম, এবিডি প্লাস কোণ বিডিসি। ওকে, তোমরা একটু খেয়াল করে দেখো এই এবিডি কোথায়, এই এবিডি এটাকে আমরা সংক্ষেপে, যেহেতু আমার এই বি কোণ মেইন করা হচ্ছে তাই আমি এ বিন্দুর পরিবর্তে লিখতে পারি ইবিডি দিয়ে লিখতে পারি। আবার এই বিডিসি কোণকে আমরা বিডিই লিখতে পারি সি বিন্দুর পরিবর্তে, এই বিন্দুর সাপেক্ষে আমরা লিখতে পারি। তো তোমরা খেয়াল করে দেখো যেহেতু এই কোণটি সমকোণ বলা হয়েছে, এই যে দুটি পরস্পরকে এই বিন্দুতে সমকোণে ছেদ করেছে, সো এই বিন্দুতে উৎপন্ন প্রত্যেকটি কোণ, এই কোণটা সমকোণ, এই কোণটি সমকোণ, এইটি এবং এটি, এই চারটি কোণই আমাদের কোণটি যেহেতু সমকোণ তাহলে আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ সমষ্টি কি সমকোণ। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমষ্টি কি 90 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটি এবং এই কোণ দুটি কি সূক্ষ্ম কোণ, এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সেই জিনিসটা আমরা এখানে লিখেছি। দেখো যেহেতু এটি সমকোণ, সো আমরা প্রমাণটি বলতে পারি যে 2 × 90 ডিগ্রি মানটি বসিয়ে দিলে 180 বা 2 সমকোণ। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত রইল, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করলাম। আমি আশা রাখি এই লেকচারটিতে যদি ভালোভাবে উপভোগ করে থাকো তোমরা উপকৃত হবে।